স্মার্ট ইংলিশ টিউটরের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাচ্ছি। সবাই ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। যাই হোক, দেখো ভয়েস চেঞ্জের যে পার্ট পার্ট করে যে আমরা ভিডিওগুলো আপলোড করে দিয়েছি অলরেডি, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 অলরেডি আপলোড হয়ে গেছে, তাই না? পার্ট 3টা একটু শর্ট আপলোড হয়েছে, মানে খুব কম সময় করা হয়েছে। তো যাই হোক, মানে একসাথে বেশি ওভারঅল যদি রুলস নিয়ে একসাথে বেশি শিখে নিই তাহলে হয়তো সমস্যা হয়ে যেতে পারে একসাথে। তাই আমি চেয়েছি যে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ শিখো, কিন্তু ভালো শেখো। তো যাই হোক, আমরা এবার পার্ট 4-এ তারপরে যে রুলসগুলো আছে সেগুলো রুলস নিয়ে আলোচনা করবো। অর্থাৎ অলরেডি আমরা 4 পর্যন্ত করে নিয়েছি পার্ট 3-তে। এবার পার্ট 4-এ 5, 6, 7 আর তারপরে যতটা সম্ভব ততটা আমি মানে করবো, ঠিক আছে? তো এটা শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওগুলো আপডেটস পাওয়ার জন্য। এবং যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো আর বন্ধুদের মাঝখানে শেয়ার করে দাও। ওকে, থ্যাংক ইউ। সো এবার দেখো, আমরা পরবর্তী যে স্টেপগুলো রয়েছে, অর্থাৎ রুলস বাই রুলস কী করে এত সহজ প্রসেসে সহজ পদ্ধতিতে আমরা ভয়েস চেঞ্জ করব, তার তোমাদের কাছে একটা ডেসক্রিপ্ট আলোচনা নিয়ে আজকে হাজির হয়েছি। অর্থাৎ রুলস নাম্বার 5 থেকে পার্ট 4-এ আমরা আলোচনা করছি। ওকে, তোমরা শেষ পর্যন্ত কন্টিনিউয়াস আমার সঙ্গে থাকো, ভিডিওগুলো দেখো রীতিমতোভাবে, তোমাদের কোনো রকম বিন্দুমাত্র সমস্যা থাকবে না ভয়েস চেঞ্জ শিখতে গিয়ে। আর যাদের বেসিক নলেজ পর্যন্ত ভয়েস চেঞ্জে নেই, সামান্যটুকু জানো, তাদের ক্ষেত্রে খুব হেল্পফুল হবে ভিডিওটা। তাদেরকে লক্ষ্য রেখেও আমি এই ভিডিওটা কোয়ালিটিটা এরকম করেছি, রুলস বাই রুলস দিয়েছি। ওকে, তো আর কথা না বাড়িয়ে চলো এবার আমরা চলে যাই যে পরবর্তী স্টেপগুলো রয়েছে। অর্থাৎ মানে রুলস নাম্বার যে 5 থেকে বাকি অংশগুলো যতটা সম্ভব আমরা আজকের এই ভিডিওটাতে করব। তো রুলস নাম্বার প্রথমে 5 নিয়ে আগে কথা বলে নিই, তারপরে স্টেপ বাই স্টেপ একটা একটা করে করবো আর এক্সাম্পল দিয়ে তোমাদের কাজকে বোঝাবো। চলো ভালোভাবে শোনো, মনোযোগ দিয়ে। এবার দেখো রুলস 5-এ কি বলা হয়েছে, দেখো এখানে কোনো বাক্যের শুরুতে সাবজেক্ট না থাকে তাহলে আমরা কি করে করব। মানে আমরা তো বাক্যের কোয়ালিটি বিভিন্ন রকম দেখতে পাই, এক একটা কোয়ালিটি। কখনো দেখি যে বাক্যের প্রথমে সাবজেক্ট থাকে না, আবার কখনো দেখি অবজেক্ট থাকে না, আবার কোনো বাক্যের কোয়ালিটি গিয়ে দেখতে পাই যে ভার্বে কখনো দুটো অবজেক্ট থাকে। অনেক রকম কোয়ালিটি আমরা বাক্য দেখতে পাই, তাই না? তো এমন কিছু কোয়ালিটির বাক্য দেখবো আমরা যেখানে প্রথমে সাবজেক্ট থাকবে না, তখন আমরা কোন নিয়মটা দেখে করবো, তখন সেটা আমরা রুলস নাম্বার 5 দেখে করবো, তাই না? এগুলো এক্সাম্পলগুলো দেখো নিচের দিকে দিয়ে রেখেছি। কি বলা হচ্ছে? ওপেন দ্য ডোর, অর্থাৎ দরজাটা খোলো। তোমার এক মুহূর্তের জন্য এটা মনে হচ্ছে না যে স্যার এটা তো আদেশ করা বোঝাচ্ছে, আর আপনি তো এর আগে ভিডিওতে বলেছেন যে আদেশ করা বোঝাতে গেলে ইউ আর অর্ডার টু করা যেতে পারে। হ্যাঁ, অবশ্যই এটাকেও ইউ আর অর্ডার টু দিয়ে করা যেতে পারে, কিন্তু আরেকটা যে সেকেন্ড প্রসেস আছে সেটাও বুঝে নিতে হবে তোমাদেরকে, তাই না? যদি শিখতে হয় তাহলে সম্পূর্ণ বিষয়বস্তু জানতে হবে, তাহলে তোমরা পারফেক্টভাবে জ্ঞান অর্জন করবে। তো দেখো এবার কি বলা হয়েছে, ওপেন দ্য ডোর। তাহলে বাক্যের প্রথমে কি আছে? ওপেন আছে, তাই না? তাহলে ওপেনটা কি? ওপেনটা হচ্ছে ভার্ব, আর ভার্বের পাশে শেষে কি আছে? অবজেক্ট আছে। তাহলে সাবজেক্টটা কি আছে? সাবজেক্ট নেই। তাহলে বাক্যের প্রথমে যেহেতু সাবজেক্ট নেই, মানে যেহেতু দেখো ওপেন মানে কি? খোলো, মানে খুলে দাও। কি খুলো? দ্য ডোর, মানে দরজাটা। তাহলে ওপেন মানে খুলে দেওয়া, এটা যে কাজ করা বোঝাচ্ছে। আর আমরা জানি যখন কোনো শব্দ দিয়ে কাজ করা বোঝায় তখন সেই শব্দটাকে ভার্ব বলা হয়, মানে ক্রিয়া বলা হয়। তাহলে যেহেতু এটা দিয়ে কাজ করা বোঝাচ্ছে তার জন্য এটাকে আমরা ভার্ব বলবো। আর যেহেতু শুরুতেই ভার্ব আছে, সাবজেক্ট যেহেতু নেই, সেহেতু আমরা কি করব? 5 নাম্বার রুলস থেকে করবো। বলেছে দেখো কোনো বাক্যের শুরুতে সাবজেক্ট থাকবে না, এখানে আমার সাবজেক্ট নেই, তাহলে কথাটা ম্যাচিং হয়ে যাচ্ছে, মানে এটা রুলস নাম্বার 5 দেখে উত্তর করবো। কি বলেছে নিয়মে? প্রথমে বলেছে লেট বসাও। তাহলে আমরা চলো আগে লেট বসিয়ে দেবো, মানে যেমন ভাবে রুলস বলবে সেভাবে আমরা করবো। তারপরে লেটের পরে কি বলেছে? অবজেক্ট। তাহলে অবজেক্ট কোনটা? শেষেরটা। তাহলে অবজেক্টটাকে নিয়ে এসো, দ্য ডোর, DOOR, ডোর, অবজেক্ট নিয়ে এলাম। তারপরে কি বলা হয়েছে? বি। তাহলে আমরা এখানে কি করবো? BEB করলাম। তারপরে কি বলেছে? V3। তাহলে ওপেনের V3 কি হবে? ওপেন্ড, মানে ইডি যুক্ত করে দাও। তাহলে এখানে হয়ে গেল ওপেন্ড, OPENED, ওপেন। এটা হচ্ছে V3 মানে কি? V3 বলতে কি বুঝি? ভার্বের থার্ড ফর্ম। ভার্বের থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপেল ফর্ম। আমরা জানি যে ভার্বের প্রত্যেকটা ভার্বের 3টে গ্রুপ হয়, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম। তাহলে V3 মানে পাস্ট পার্টিসিপেল ফর্ম। হ্যাঁ, তো এর আগে একটুখানি আমি বলেছিলাম ফার্স্ট যে ভিডিওটা বানিয়েছিলাম পার্ট 1, সেখানে ভার্ব সম্পর্কে একটু কথা বলেছিলাম, ঠিক আছে? যদি কারো অসুবিধা থাকে ভার্ব সম্পর্কে তাহলে পরবর্তী একটা ভিডিও আমি আপলোড করে দেবো, পুরো ভার্ব নিয়ে তোমাদের কোনো মানে সন্দেহ ক্লিয়ার করে দেবো। ওকে, তো যাই হোক না কেন, এবার নেক্সট প্রশ্নটাকে দেখো। কি বলা হয়েছে? চেঞ্জ দ্য ভয়েস।
তোমার বলেছে এটা কি হলো, চেঞ্জ দ্য ভয়েস মানে ভয়েস চেঞ্জ করতে বলছে। হ্যাঁ, চেঞ্জ দ্য ভয়েসকেই ভয়েস চেঞ্জ করো, এটা একটা প্রশ্ন। এটা তোমার কিছু বলে, এটা প্রশ্ন, এটা একটা, এটা অ্যাক্টিভ ভয়েস আছে, এটাকে প্যাসিভ ভয়েস করতে হবে, তাই না? তাহলে এখানেও দেখো চেঞ্জ মানে পরিবর্তন করো, এটা কি কাজ করা বোঝাচ্ছে, মানে এটা ভার্ব, আর ভার্বের পাশে কি আছে দ্য ভয়েস, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে প্রথমে সাবজেক্ট নেই, তাহলে প্রথমে যদি সাবজেক্ট না থাকে তাহলে আমরা পাঁচের নিয়ম দেখে করব, আবার সেই পাঁচের রুলসটা দেখে করো। লেট প্রথমে বসবে, তাই না? তাহলে প্রথমে লেট বসাও, তারপরে কি বলেছে অবজেক্ট। রুলস একটা করে দেখো আর প্রশ্ন দেখো, তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না। প্রথমে লেট বলেছিল, তাহলে লেট বসালাম, তারপরে কি বলেছে অবজেক্ট, তাহলে অবজেক্ট কি আছে এখানে, অবজেক্ট হচ্ছে দ্য ভয়েস, তাহলে এখানে আমরা কি করব দ্য ভয়েস, VOIC ভয়েস বললাম। তারপরে কি বলেছে বি, BEB, তাহলে বিটা বসিয়ে দাও। তারপরে কি বলেছে V3, ভার্বের থার্ড ফর্ম, ভার্ব কি আছে চেঞ্জ, চেঞ্জের থার্ড ফর্ম কি হবে চেঞ্জড, CHANGE, তো আগে থেকে আছে, শুধু ডি যোগ করবো, চেঞ্জ হলো। এই হচ্ছে 5 নম্বর নিয়ম দেখে, আশা করি তোমাদের সমস্যা থাকবে না। যদিও আলোচনা করার পরে তোমাদের বিন্দু মাত্র সমস্যা থাকে, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে, আমি যথাসাধ্য তোমাদের চেষ্টা করবো সেগুলো সমাধান করার। তাহলে এই দুটো এক্সাম্পল দেখে তোমরা আশা করি বুঝে গেছো যে কিভাবে লেটের নিয়ম দেখে করবো। এবার চলো আমরা 6 নাম্বারটা দেখাচ্ছি, ঠিক আছে? তো দেখো এবার আমরা 6 নাম্বারটা দেখে করবো। কি বলেছে ভালো করে শোনো আগে। 6 নম্বরে বলা হয়েছে যদি কোনো বাক্যে, মানে যদি কোনো জায়গায় দেখি আমরা, বা কোনো বাক্যে যদি, একই কথা, কোনো বাক্যে যদি মডেল অক্সিলারি থাকে তাহলে, এবার কথা হচ্ছে মডেল অক্সিলারি কোনগুলো, তাই না? তো তোমাদের বোঝার সুবিধার্থের জন্য আমি দেখো নিচে নিচে মডেল অক্সিলারিগুলো লিখে দিয়েছি। শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড, মাস্ট, অট টু, এই সবগুলোকে বলা হয় মডেল অক্সিলারি ভার্ব। ওকে, তো এইখানে যে যতগুলো মডেল অক্সিলারি ভার্ব আছে এর মধ্যে যদি কোনো একটাও দেখতে পাও কোনো প্রশ্নের মধ্যে সাবজেক্টের পাশে আছে, তাহলে তোমরা সরাসরি 6 নাম্বার রুলস দেখে অ্যান্সার করবে। বোঝা গেল? মানে এই যে মডেল অক্সিলারি ভার্বগুলো রয়েছে এখানে, এই মডেল অক্সিলারি ভার্বগুলোর মধ্যে কোনো একটাও যদি থাকে সাবজেক্টের পাশে, তাহলে সেটাই কি করব 6 নাম্বার রুলস দেখে করব। দেখো এবার প্রশ্নটা চলে আসি, কি বলা হয়েছে I can solve the problem, আমি সমস্যার সমাধানটা করতে পারি। হ্যাঁ, আমি সমাধানটা করতে পারি। কিসে প্রবলেম মানে সমস্যাটা। তো এখানে দেখো সাবজেক্টের পাশে কি আছে ক্যান আছে, তাহলে আমি চেক করে দেখে নেবো, তাই না, যেখানে ক্যানটা আছে কি নেই। দেখো এখানে ক্যান শব্দটা আছে তো, তাহলে আমরা যেহেতু মিলে যাচ্ছে অক্সিলারি ভার্বটা, মানে মডেল অক্সিলারি ভার্বটা, যেহেতু এখানে মডেল অক্সিলারি ভার্ব আছে সেই জন্য আমরা 6 নম্বর রুল থেকে করবো। তো অ্যান্সারটা শুরু করার আগে আরেকটা কথা বলি। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি যে যদি প্রশ্নতে শ্যাল থাকে তাহলে উত্তরে কি হয় শুড হয়ে যায়, মানে পাশেরটা হয়ে যায়, কিন্তু শুড থাকলে আমার শ্যাল হয় না, কখনো কখনো হয় ব্যতিক্রম ক্ষেত্রে। আবার কি হয় উইল থেকে কি করবো উড করে দেবো, মে থেকে কি করবো মাইট করবো, ক্যান থেকে কুড, এরা হচ্ছে এক একটা জোড়া। আর কিন্তু মাস্টের কোনো জোড়া নেই, মাস্ট একাই। প্রশ্নতে যদি মাস্ট থাকে উত্তরেও মাস্ট হবে, প্রশ্নতে যদি অর্থ থাকে উত্তরেও অর্থ হবে, মানে এদের কোনো জয়েন্ট শব্দ নেই, জোড়া শব্দ নেই, এরা হচ্ছে সিঙ্গেল ওয়ার্ড, সিঙ্গেল মডেল অক্সিলারি ভার্ব। সেই জন্য প্রশ্নতে মাস্ট থাকলে উত্তরেও মাস্ট, প্রশ্নতে অর্থ থাকলে উত্তরেও অর্থ। কিন্তু এগুলোর ক্ষেত্রে প্রশ্নে শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড, মে থাকলে মাইট, ক্যান থাকলে কুড। ওকে, তাহলে চলো এবার আমরা এটা এই এক্সাম্পলটা আমরা চলো 6 নম্বর রুলস দেখে করি। কি বলেছে রুলসে প্রথমে বলেছে অবজেক্ট করো, তাহলে অবজেক্ট কোথায় আছে সব থেকে শেষে আছে অবজেক্ট দা প্রবলেম, তাহলে বসাও দা প্রবলেম, PROBLEM প্রবলেম হলো। তারপরে কি বলেছে অক্সিলারি ভার্ব, অক্সিলারি মানে মডেল অক্সিলারি কথা বলা হয়। তাহলে প্রশ্নতে কি আছে ক্যান, তাহলে আমি কি বললাম ক্যান থাকলে কি হবে পাশেরটা হয়ে যাবে কুড, তাহলে এখানে হয়ে গেল কুড, COULD কুড হলো। চলো এবার অক্সিলারি ভার্ব পরে কি বলেছে BEB, তাহলে BEB বসাও, রুলস ধরে ধরে করো কোনো সমস্যা আসবে না। তারপরে বি এর পরে কি বলেছে V3 মানে কি বললাম ভার্বের থার্ড ফর্ম, মানে পাস্ট পার্টিসিপল ফর্মটা। তাহলে ভার্ব এখানে কি আছে সলভের পাস্ট পার্টিসিপল কি হবে সলভ, মানে শুধু ডি লেগে যাবে, SOLVE তো আছে আগে থেকে, শুধু ডি করবো, ডি কি হলো সলভ হয়ে গেল। তারপরে কি বলা হয়েছে বাই, তাহলে এখানে বাই করে দাও। তারপরে কি বলা হয়েছে সাবজেক্টটা কি আছে আই, তাহলে সাবজেক্টটা আই যদি থাকে অবজেক্টে গিয়ে কি হয়ে যায় অবজেক্টে গিয়ে মি হয়ে যায়, তাই না, তাহলে অবজেক্টে গিয়ে মি করে দাও। এগুলো কোথায় পাবে, এগুলো আমি প্রথম পার্টে একটা ছকের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে সাবজেক্ট যদি আই হয় তাহলে অবজেক্টে গিয়ে মি, হি থাকলে হিম, সি থাকলে হার, উই থাকলে আস, দে থাকলে দেব, এগুলো চেঞ্জিং হবে। এগুলো বাদ দিয়ে যদি অন্য কোনো সাবজেক্ট হয় অর্থাৎ অন্য কোনো জিনিস হয় তাহলে সেগুলো চেঞ্জ হয় না, এগুলো আমি প্রথমে বলে দিয়েছি, তোমরা ভালো করে আগে দেখে নিও না জানা থাকলে। তো যাই হোক এবার সেকেন্ডটা দেখো, সি মাস্ট অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন, সে অবশ্যই স্টেশনে পৌঁছে গেছে। এখানে করে দেখো
অক্সিলারি ভার্ব কোনটা আছে প্রথমে লক্ষ্য করবে আগে। এখানে অক্সিলারি ভার্ব দেখো বাক্যটা মাস্ট আছে, মডেল অক্সিলারি ভার্ব মাস্ট আছে, এমইএসটি মাস্ট। তাহলে মাস্টটাকে আমি দেখব, এটা একটা মডেল অক্সিলারি ভার্ব, তাহলে এখানে মাস্ট যেহেতু আছে তাহলে কি হবে, আমরা 6 নম্বর রুলস থেকে করব। রুলসে কি বলেছে প্রথমে অবজেক্ট বসাও, তাহলে অবজেক্ট কি একটা বসবে কি, একটা বসবে না, এই দা স্টেশনটাকে নিতে হবে। এক কখনো প্রিপোজিশনগুলো চাই না, প্রিপোজিশনের মধ্যে শুধুমাত্র আমরা যে আর্টিকেল প্রিপোজিশনের মধ্যে যতগুলো অবজেক্টের আগে যদি টু কিংবা অ্যাট কিংবা ফ্রম ইত্যাদি লাগানো থাকে তাহলে এগুলো অবজেক্টের সঙ্গে আসে না। হ্যাঁ, দা আসে, অ্যান্ড এবং এগুলো আসে। তাহলে চলো দা স্টেশনটাকে করে নেবো আমরা, দা স্টেশন অবজেক্ট হিসাবে নিয়ে নিলাম। হ্যাঁ, তারপরে কি বলা হয়েছে, তারপরে বলেছে অক্সিলারি ভার্ব। তাহলে এখানে কি আছে, মডেল অক্সিলারি ভার্ব মাস্ট। আমি কি বললাম, মাস্টের কোনো জয়েন্ট শব্দ নেই, জোড়া নেই, মাস্ট থাকলে প্রশ্নের উত্তর মাস্ট করতে হবে। তাহলে আমরা এখানেও কি করলাম, উত্তরেও মাস্ট করে দিলাম। ঠিক আছে, তারপরে কি বলা হয়েছে, তারপরে বলেছে এখানে নিয়মে দেখো বি 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 করেছে, তাহলে এখানে বি বি করলাম। ঠিক আছে, তারপরে কি বলেছে, তারপরে ভিতরি, তাহলে অ্যারাইভ করা যাচ্ছে, ভিতরি অ্যারাইভ, তাহলে এখানে অ্যারাইভ বসিয়ে দিলাম, এ অ্যারাইভ ই অ্যারাইভ। তারপরে কি বলা হয়েছে, বাই, তাহলে বাই করে দাও। বাইয়ের পরে কি, সাবজেক্ট, সাবজেক্ট এখানে কি আছে, সি, তাহলে সিটা ওইদিকে গিয়ে কি হবে, হার হয়ে যাবে, তাহলে এখানে হার হয়ে যাবে। তাই না, দেখো রুলস দেখে কত সহজে ভয়েস চেঞ্জগুলো করা যাচ্ছে, তাই না। আশা করি তোমাদের সমস্যা নেই, যদি সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে কমেন্ট সেকশনে, আমি সলভ করবো। তাহলে এই হচ্ছে রুলস নাম্বার 6, দেখে দেখে করবো, মানে রুলস বাই রুলস, তোমাকে রুলস কোন পথে নিয়ে যাচ্ছে, কি করতে বলছে দেখে দেখে স্টেপ বাই স্টেপ করো, আশা করি কোনো সমস্যা হবে না। এবার দেখো আমরা 5 এবং 6 নিয়ে আলোচনা করলাম, এবার 7 নম্বরে যাবো। ওকে, তো দেখো এবার রুলস নাম্বার আমরা 6 দেখে করবো। হ্যাঁ, তো 6 নম্বর রুলস দেখার আগে একটু জিনিস তোমাদেরকে মনে করিয়ে দেবো আমি, কিন্তু দেখো ও সরি দেখো রুলস নাম্বার 7 হবে, তাই না, মানে আর 5 এবং 6টা অলরেডি হয়ে গেছে, 7 হবে। ওকে, হ্যাঁ, নো প্রবলেম। চলো, তো এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করো, কি বলেছে, কোনো বাক্যে সাবজেক্টের পাশে কি আছে, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। এবার তোমরা একটা কথা মনে আছে, এটা লক্ষ্য করো যে হ্যাভ কিংবা হ্যাজ কিংবা হ্যাড যদি শুধু থাকে তাহলে কিন্তু ফার্স্ট যে আমরা ঘর দেখে যে ছক দেখে অ্যান্সারটা করেছিলাম সেখানে চলে যাব। যদি শুধুমাত্র হ্যাভ, হ্যাজ আর হ্যাড থাকে তাহলে, কিন্তু যদি হ্যাভের পাশে টি ও টু লাগানো থাকে, দেখো হ্যাভের পাশে এখানে টি ও টু লাগানো আছে, হ্যাজের পাশে টি ও টু আর হ্যাডের পাশে টি ও টু, যদি হ্যাভ টু টু, হ্যাজ টু, হ্যাড টু, যদি টু যুক্ত থাকে তবে আমরা অবশ্যই কিন্তু 7 নম্বর রুলস দিয়ে করবো। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, কিংবা শ্যাল হ্যাভ টু হতে পারে, উইল হ্যাভ টু হতে পারে, এটা হতে পারে। মানে মেন কথা হচ্ছে অক্সিলারি ভার্ব যেগুলো আছে, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, শ্যাল হ্যাভ টু বা উইল হ্যাভ টু, মানে টু যদি পাশে থাকে তাহলে আমরা প্রথম ঘর নয়, তখন আমরা রুলস নাম্বার 7 দেখে করবো। ওকে, তাহলে এখানে দেখো তো কি আছে, আই হ্যাভ টু ডু ইট, আমার এটা করা উচিত। তাহলে এখানে শুধু যদি হ্যাভ থাকতো তাহলে আমরা অন্য রুলসে যেতাম, 1 নম্বর ছকে চলে যেতাম। কিন্তু যেহেতু হ্যাভের পাশে কি লাগানো আছে, এই যেহেতু টু লাগানো আছে, তার মানে আমরা হ্যাভ টু যেহেতু আছে তার জন্য আমরা কত বলবো, এখানে দেখো হ্যাভ টু আছে অক্সিলারি ভার্ব, তাহলে এখানে এটা আমরা 7 নম্বর রুল দেখে করবো। চলো উত্তরটা করো রুলস থেকে কিভাবে, ভালো করে লক্ষ্য করো, আমি স্টেপ বাই স্টেপ কি করে আনসারটা করবো। প্রথমে কি বলা হয়েছে, অবজেক্ট, তাহলে অবজেক্টটা কোথায় থাকে, অবজেক্ট সব থেকে শেষে থাকে, কোনটা অবজেক্ট, ইট, কারণ এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব হ্যাভ টু, আর ডু মানে করা কোনো কিছু, মানে কাজ করা বোঝাচ্ছে, এটা ভার্ব, আর শেষে আছে অবজেক্ট। তাহলে প্রথমে আমাকে কি বলেছে, অবজেক্ট, তাহলে অবজেক্ট কি, ইট, তাহলে আমরা প্রথমে কি করবো, ইটটাকে নিয়ে নিলাম, আইট ইট। ওকে, তারপরে কি বলা হয়েছে, তারপরে বলেছে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব কি আছে, হ্যাভ টু, তাহলে প্রশ্নতে হ্যাভ টু থাকলে যে হ্যাভ টু হবে উত্তরে, এটা কোনো ব্যাপার নেই। তো এটা যেহেতু দেখো তোমাদের একটু বলে দিই, আমি বলে দেওয়া ভালো, কারণ এই হ্যাভ টু আর হ্যাজ টু হচ্ছে এর একটা মানে যুক্ত শব্দ। যদি প্রশ্নতে হ্যাভ টু থাকে তাহলে উত্তরে হ্যাজ টু হতে পারে, হ্যাভ টু হতে পারে, আবার কন্ডিশন অনুযায়ী বসাতে হবে। আর প্রশ্নতে যদি হ্যাড টু থাকে তাহলে উত্তরেও হ্যাড টু হবে। ঠিক আছে, এর কোনো জয়েন্ট শব্দ নেই। তো কোথায় হ্যাভ টু বসে আর কোথায় হ্যাজ টু বসে একটু বলে দিই। সাবজেক্টটা যদি থার্ড পারসন প্লাস সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে সেখানে কি হবে, হ্যাজ টু হবে, আর বাকি ক্ষেত্রে হ্যাভ টু হবে। ওকে, তো আমরা সাবজেক্টটাকে লক্ষ্য করি, ইটটা কোন পার্সেন্ট, কারণ আই এবং উইটা ফার্স্ট পার্সেন্ট, ইউটা সেকেন্ড পার্সেন্ট, আর বাকি সব থার্ড পার্সেন্ট, তাহলে ইটটা কি হচ্ছে, থার্ড পার্সেন্ট হয়ে গেল। সিঙ্গুলার নাম্বার মানে একটা, প্লুরাল নাম্বার মানে অনেকগুলো, তাহলে এখানে ইট মানে ইহা কটা, একটা বোঝাচ্ছে, তাহলে এখানে কি হচ্ছে, থার্ড পার্সেন্ট হচ্ছে, আবার সিঙ্গুলার নাম্বার হচ্ছে, তাহলে কি হবে, এখানে হ্যাজ টু হয়ে যাবে। তাহলে প্রথমে অবজেক্ট বলেছিল, অবজেক্টটাকে নিয়ে এলাম, তারপর অক্সিলারি ভার্ব বলেছে, এই অক্সিলারি ভার্বের পাশে এখানে প্রশ্নতে হ্যাভ টু আছে, কিন্তু অ্যান্সারে কি হবে, হ্যাজ টু হবে। কেন, কারণ সাবজেক্টটা থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার আছে, তাই এখানে কি হলো, হ্যাজ টু হলো। ওকে, তারপরে কি বলেছে দেখো,
রুলস দেখো কি বলেছে বিইবি, তাই না? তাহলে এখানে বিইবি বসিয়ে দাও। তারপরে কি বলেছে V3 মানে ভার্বের থার্ড ফর্ম। তাহলে ভার্ব কোনটা? ডু। ডু এর থার্ড ফর্ম কি হবে? ডু ডিড ডান। তাহলে এখানে আমরা করব ডান, DO এনি ডান। ওকে। তারপরে রুলসে কি বলেছে বাই, বাই করে দাও। তারপরে কি বলেছে সাবজেক্ট, এর সাবজেক্ট কি আই, আইটা অবজেক্টে গিয়ে কি হয়ে যাবে? মি হয়ে যাবে। তাহলে এখানে এসে কি হলো? মি হয়ে গেল। তাহলে উত্তরটা হলো ইট হ্যাজ টু বি ডান বাই মি, এটা আমার দ্বারা অবশ্যই করা উচিত ছিল। তাহলে এবার এখানে দেখো সেকেন্ড রুলসটা দেখো, দ্য ম্যান হ্যাড টু লার্ন ইংলিশ। সব থেকে বড় কথা হলো বাক্যের মধ্যে যে অক্সিলারি ভার্বটা রয়েছে সেটা কি পজিশনে রয়েছে, সেটা কি রয়েছে, এটাকে আমরা আগে দেখব। এখানে দেখো হ্যাড টু আছে, টু যুক্ত আছে, তাহলে আমরা জানি হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু থাকলে রুলস নাম্বার 7। তাহলে এটা যদি হ্যাড টু আছে মানে অবশ্যই রুলস নাম্বার 7 দেখে আমরা করবো। তো এখানে দেখো কি করে করবো অ্যান্সারটা। প্রথমে কি বলেছে অবজেক্ট, তাহলে অবজেক্ট হচ্ছে কি ইংলিশ, তাহলে আমরা ইংলিশটাকে নিলাম ENGLISH ইংলিশ হলো। তারপরে কি বলেছে অক্সিলারি ভার্ব, আমি আগেই বলেছি হ্যাড টু যদি প্রশ্নতে থাকে তাহলে অ্যান্সারেও হ্যাড টু হবে। তাহলে এখানে কি হলো? হ্যাড টু হয়ে গেল। তারপরে কি বলেছে বি, তাহলে বি করে দাও। তারপরে বলেছে V3 মানে ভার্বের থার্ড ফর্ম, তাহলে এখানে লার্নড পরে আছে, হ্যাঁ LEARN, লার্ন এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর পাস্ট বা পার্টিসিপেল ফর্ম হবে টি লাগিয়ে দিলে হয়ে গেল। তো লার্ন প্রশ্নতে পড়া আছে ওটাই বসিয়ে দেবো LEARN লার্ন। তারপরে কি বলা হয়েছে বাই, বাই করে দাও। বাইয়ের পরে কি বলেছে সাবজেক্ট, সাবজেক্ট কি দ্য ম্যান, দ্য ম্যানটা কি চেঞ্জ হবে? না, দ্য ম্যানটা চেঞ্জ হবে, অবজেক্টে গিয়েও দ্য ম্যান হয়েছে। তাহলে এখানে আমরা অবজেক্টে গিয়েও দ্য ম্যান করে দিলাম। এই হচ্ছে 7 নাম্বার রুলস। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা দেখো পরবর্তী যে 8 এবং রুলস নাম্বার যে 9 আছে সেটাকে পড়ে আজকে ভিডিওটা শেষ করব। আজকে তারপরে রুলসগুলো দিচ্ছি। ওকে ওকে, এবার দেখো আমি রুলস নাম্বার 8 এবং রুলস নাম্বার 9 দুটোকে একসঙ্গে লিখেছি। তো এবার রুলস 8 আর 9 এর মধ্যে একটু মিল আছে, সামঞ্জস্য আছে, একটু আমাদেরকে বুঝে নিতে হবে। এটা কি করে বুঝবো যে কোনটা রুলস নাম্বার 8 কোনটা 9 আর কি করে অ্যান্সার করব। তো দেখো এখানে কি বলা হয়েছে, কোনো বাক্যে সাবজেক্ট এর আগে, সাবজেক্টের আগে মানে প্রথমে, আর এখানে বলেছে কোনো বাক্যে সাবজেক্টের পরে। এখানে বলেছে আগে, রুলস নাম্বার 8 এ বলেছে আগে, রুলস নাম্বার 9 এ বলেছে পরে, সাবজেক্টের পরে, আর এখানে বলেছে সাবজেক্টের আগে। কি আছে? ডু, ডাজ কিংবা ডিড। এখানেও দেখো ডু, ডাজ কিংবা ডিড থাকে, তাহলে থাকে তাহলে। তাহলে একটাই পার্থক্য পেলাম, একটা সাবজেক্টের আগে আর একটা হচ্ছে সাবজেক্টের পরে। তো সাবজেক্টের আগে যদি এগুলো থাকে, তিনটের মধ্যে কোনো একটা থাকে, ডু বা ডাজ বা ডিড যাই থাক না কেন, তিনটের মধ্যে যে কোনো একটা থাক না কেন, যদি সেটা সাবজেক্টের আগে থাকে, ডু থাকুক কিংবা ডাজ থাকুক কিংবা ডিড থাকুক, তাহলে সেটা আমরা কত নাম্বার দেখে করব? সেটা করবো আমরা 8 নাম্বার দেখে, মানে রুলস নাম্বার 8। আর যদি ডু কিংবা ডাজ কিংবা ডিড যদি সাবজেক্টের পরে থাকে তাহলে আমরা সেটা কত নাম্বার থেকে করব? রুলস নাম্বার 9 দেখে করব। ঠিক আছে, পার্থক্য শুধু এটাই, সাবজেক্টের আগে ডু ডাজ ডিড থাকলে রুলস নাম্বার 8, সাবজেক্টের পরে থাকলে 9, যে কোনো একটা থাকলে হলো। এবার দেখো তাহলে এক্সাম্পলগুলো দেখো বুঝতে পারবে। তার আগে একটা কথা বলে দিই, প্রশ্নে যদি ডু কিংবা ডাজ কিংবা ডিড থাকে তাহলে উত্তর করার সময় কিন্তু এগুলোর কোনো একটাও বসে না। কি বসবে? যদি ডু বা ডাজ থাকে তাহলে সেটা চেঞ্জ হয়ে গিয়ে কি হবে? হয় অ্যাম, না হলে ইজ, না হলে আর করতে হবে। ডু থাকলেও সেটা উঠে গিয়ে আমি যাক, আর ডাজ থাকলে গেলেও সেটা উঠে গিয়ে আমি যাক। আর যদি ডিড থাকে তাহলে সেটা উঠে গিয়ে ওয়াজ কিংবা ওয়্যার হবে। এটার ক্ষেত্রেও সেম, ডু থাকলেও অ্যামেজার, ডাজ থাকলেও অ্যামেজার, আর যদি ডিড থাকে তাহলে ওয়াজ কিংবা ওয়্যার হবে। ওকে, এগুলোর ক্ষেত্রে একই, মানে প্রশ্নতে থাকলেও অ্যান্সার বসে না। তাহলে প্রশ্নতে থাকে কেন? এটাকে বোঝার জন্য, চেনার জন্য বাক্যটাকে। চলো এবার দেখো প্রথম কোশ্চেনটা, ডু ইউ টেক টি? তুমি কি চা খেয়েছো? আর বাক্যগুলো কিন্তু অবশ্যই প্রশ্নমূলক হবে। একটা ব্যাপার আছে রুলস নাম্বার 8 এর ক্ষেত্রে, যেহেতু ডু বা ডাজ কিংবা ডিড এই অক্সিলারি ভার্বগুলো যেহেতু আগে বসছে সেহেতু অবশ্যই বাক্যটা প্রশ্নমূলক হবে, মানে প্রশ্নতে জিজ্ঞাসা চিহ্ন থাকবে। আর ভয়েস চেঞ্জ হচ্ছে এমনই একটা জিনিস, প্রশ্নে যদি জিজ্ঞাসা চিহ্ন থাকে অ্যান্সারেও জিজ্ঞাসা চিহ্ন করতে হবে। ওকে, এবার দেখো ডু ইউ টেক টি? তুমি কি চা খেয়েছো? এটা মানেটা ইম্পর্টেন্ট নয়, মিলানোটা ইম্পর্টেন্ট। কি করে মিলাবো? এই যে আগে বললাম ডু কিংবা ডাজ কিংবা ডিড, এটাকে দেখে মেলাবো। তাহলে এখানে আমার কি আছে? ডু আছে, তো কোথায় আছে? সাবজেক্টের আগে না পরে? যদি সাবজেক্টের আগে থাকে তাহলে 8, আর যদি সাবজেক্টের পরে থাকে তাহলে 9। সাবজেক্টের আগে আছে না শুরুতে আছে না? সাবজেক্টের আগে আছে মানে শুরুতে আছে দুটা, তাই না? তাহলে এটা কত থেকে করবো? অবশ্যই 8 নম্বর রুলস থেকে করবো। তাহলে 8 নম্বর রুলস থেকে আনসার করো। প্রথমে কি বলা হয়েছে?
অবজেক্ট সরি অক্সিলারি ভার্ব, প্রথমে অক্সিলারি ভার্ব বলেছে কেন? কারণ প্রথমে যে এখানে ডু আছে, প্রথমে যেহেতু অক্সিলারি ভার্ব ডু, ডুটাও একটা অক্সিলারি ভার্ব, কিন্তু ডুটা তো অ্যান্সারে বসে না, সেগুলো চেঞ্জ হয়ে যায়। সেই জন্য যেহেতু ডুটা প্রথমে অক্সিলারি ভার্ব আছে, সেই জন্য আমরা অ্যান্সার করার সময়ও প্রথমে অক্সিলারি ভার্ব রাখতে হবে। তাহলে এখানে কি বলেছে? অক্সিলারি ভার্ব বসাবো। তাহলে আমরা ডুটাকে চেঞ্জ করে আমরা অক্সিলারি ভার্ব বসাবো। তাহলে ডু এর পরিবর্তে কি কি আসে? অ্যাম, না হলে ইজ, না হলে আর, তিনটার মধ্যে একটা আসবে। এবার প্রশ্ন হবে এরকম টাইপের তোমাদের, যে ডু এর পরিবর্তে যে আমরা অ্যাম কিংবা ইজ কিংবা আর বসাবো, তো কাকে দেখে বসাবো? তো কেউ তো নেই প্রথমে, তাহলে কাউকে দেখে তো একটা বসাবো। কারণ আমরা জানি অ্যামটা কার পাশে হয়? আই এর পাশে হয়। ইজ কার পাশে হয়? যদি কোনো জিনিস একটি বোঝায় তাহলে ইজ। আর কোথায় হয়? একের অধিক হয়ে গেলে আর হয়। তাহলে আমরা কাকে দেখে বসাবো? এটা হচ্ছে একটা খুব বড় সমস্যা। কোনো সমস্যা নেই, খুব সহজেই বুঝতে পারবে আমার কথাগুলো যদি শোনো। দেখো, আমরা এটা অবজেক্টকে দেখে বসাবো। কেন অবজেক্টকে দেখে বসাবো? কারণ দেখো ওর পরে কিন্তু অবজেক্টটা আসবে, তাই না? সেই জন্য আমরা অবজেক্টকে দেখে বসাবো। তাহলে অবজেক্টটা কি আছে? টি মানে চা, তাই না? তাহলে এখানে কটা চায়ের কথা বলছে? একটা চায়ের কথা, এক কাপ হোক বা কিছু, মানে একজনের কথা বলছে, একটা চায়ের কথা বলছে, ঠিক আছে? তাহলে এখানে কি হবে? এখানে এই তিনটের মধ্যে কি হবে? ইজ হবে এখানে, তাই না? কেন? কারণ প্রথমে বলেছে অক্সিলারি ভার্ব বসাও, নিয়মে বলেছে এখানে প্রথমে। তাহলে এখানে আমরা অক্সিলারি ভার্ব কি করব? ইজ করে দেবো, ইজ হয়ে গেল, তাই না? তারপরে কি বলেছে? অবজেক্ট। এবার দেখো অবজেক্টটা চলে এলো এখানে। তারপরে কি বলেছে? নট। কখন? যদি প্রশ্নে থাকে নট, তাহলে উত্তরে নট বসবে, আর না হলে নট বসবে না। আমার প্রশ্নে এখানে কি নট আছে? প্রশ্নে নট নেই, তাহলে উত্তরে কি বসাবো? বসাবো না। তাহলে তারপরেরটা চলে যাবো, কি আছে? ভি থ্রি, মানে ভার্বের থার্ড ফর্ম। ভার্ব কি আছে? টেক। টেকের থার্ড ফর্ম কি হবে? টেক, টু, টেকেন। ওকে, তাহলে এখানে হবে টেকেন, টি এ কে ই এন, টেকেন হলো। তারপরে কি বলেছে? তারপরে বলা হয়েছে বাই করো, তাহলে এখানে আমরা করলাম বাই। তারপরে কি বলেছে? সাবজেক্ট। সাবজেক্ট কি আছে? ইউ, তাই না? ইউ এর ওই দিকে গিয়ে কি চেঞ্জ হয়? না, ইউটা ইউই থাকে, তাহলে এখানে ইউটা ইউই থাকলো। আর তারপরে কি বলেছে? জিজ্ঞাসা চিহ্ন। কেন লিখেছি আমি এখানে? কারণ প্রশ্নতে জিজ্ঞাসা চিহ্ন থাকলে উত্তরে হবে, আর এগুলো বাক্য যেহেতু জিজ্ঞাসামূলক হয়, তার জন্য এখানে প্রশ্নতে যেহেতু জিজ্ঞাসা, অ্যান্সার আমরা জিজ্ঞাসা করবো। তাহলে এখানে হবে ইজ টি টেকেন বাই ইউ। ওকে, এবার দেখো সেকেন্ড কোশ্চেন। ডিড সি নট ফিনিশড হার ডিনার? এখানেও একই কথা, এখানেও ডিড আছে, কিন্তু কোথায় আছে? শুরুতে আছে, প্রথমে আছে। প্রথমে থাকলে কত নাম্বার রুলস হয়? রুলস নাম্বার 8 হয়। তাহলে 8 রুলস নাম্বার দেখে করো। প্রথমে কি বলেছে? সেম প্রসেস, সেম। প্রথমে কি বলেছে? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব এখানে কি আছে? হার ডিনার। হার ডিনার একটাই শব্দ, হ্যাঁ? তাহলে এখানে হার ডিনার করবো, কিন্তু কি বলেছে? প্রথমে অক্সিলারি ভার্ব বলেছে। তাহলে আমাকে অক্সিলারি ভার্ব যেহেতু বসাতে বলেছে, তো অক্সিলারি ভার্ব ডিড আছে, তাহলে ডিডটাকে চেঞ্জ করতে হবে, কারণ অ্যানসারে তো ডিড বসে না। ডিডের পরিবর্তে কি বলেছে আমি? ডিডের পরিবর্তে হয় ওয়াজ করতে হবে, নাহলে ওয়্যার। ওয়াজ কোথায়? একটা বোঝালে ওয়াজ, আর একের বেশি বোঝালে ওয়্যার। তাহলে এখানে বলেছে হার ডিনার, তার খাবারটা। কজনের খাবারের কথা বলেছে? একজনের খাবারের কথা বলেছে। তাহলে অবশ্যই এখানে আমরা কি করব? এখানে ওয়াজ করে দেবো। তাহলে এখানে আমরা কি করলাম? প্রথমে ডিডের পরিবর্তে ডিডটাকে চেঞ্জ করে ওয়াজ নিলাম, কারণ অক্সিলারি ভার্ব বলেছে। তাহলে অক্সিলারি ভার্ব ডিডকে চেঞ্জ করে ওয়াজ করলাম। তারপরে অক্সিলারি ভার্বের পরে কি বলেছে নিয়মে? অবজেক্ট বলেছে। তাহলে অবজেক্ট কোনটা? হার ডিনার। তাহলে এখানে হার, এইচ আর হার, ডিনার, ডি আই ডবল এন ই আর, হার ডিনার করলাম। তারপরে কি বলেছে? নট। কখন? যদি প্রশ্নতে থাকে, তাহলে এখানে আমার প্রশ্নতে নট আছে না? নট আছে, তাহলে আমরা এখানে অ্যান্সারেও নট করে দেব। তারপরে কি বলেছে? ভি থ্রি ভার্বের থার্ড ফর্ম। ভার্বের থার্ড ফর্ম পরে আছে ফিনিশড, তাহলে এখানে ওটাই বসে যাবে এফ আই এন আই এস এইচ ই ডি, ফিনিশড। তারপরে কি বলেছে? বাই, তাহলে বাই করে দাও। তারপরে কি বলেছে? সাবজেক্ট। সাবজেক্ট কি আছে? সি। সিটা ওইদিকে গিয়ে কি হবে? হার হয়ে যাবে, এইচ ই আর হার, হার হয়ে যাবে। তারপরে প্রশ্নে যেহেতু জিজ্ঞাসা চিহ্ন আছে, অ্যান্সারেও জিজ্ঞাসা চিহ্ন হবে। ওকে, এবার দেখো তারপরে প্রশ্নটা। আশা করি বুঝতে পেরেছো, অসুবিধা হবে না আশা করি। এইভাবে সহজ পদ্ধতিতে মনোযোগ দিয়ে বুঝতে পারবে আশা করি, ঠিক আছে? এবার দেখো, রাজু ডিড নট লাইক ফিশ। তাহলে এখানেও তো আমার ডিড আছে, কিন্তু এই ডিডটা কিন্তু আগে নেই, সাবজেক্টের আগে নেই। সাবজেক্টের কি আছে? পরে আছে। তো আমরা জানি যদি কোনো বাক্যের সাবজেক্টের পরে ডু বা ডাজ বা ডিড তিনটের মধ্যে একটা থাকে, তাহলে আমরা রুলস নাম্বার 9 দেখে করবো। তাহলে এখানে যেহেতু সাবজেক্টের পরে আছে, তাহলে আমরা এটা কত দেখে করবো? রুলস নাম্বার 9 দেখে করবো। তো রুলস নাম্বার 9 দেখে করবো, একই প্রসেস, কিন্তু রুলস নাম্বার 9 হয়ে যাবে, কারণ এটা এই নিয়ম দেখে করতে হবে। কেন? কারণ অক্সিলারি ভার্ব যেহেতু পরে আছে। তো এখানে দেখো প্রথমে কি বলেছে? অবজেক্ট বলেছে এখানে। তাহলে প্রথমে এখানে অবজেক্ট কি আছে? ফিশ। ফিশটাকে আগে নিয়ে আসো, এফ আই এস এইচ, ফিশ। তারপরে কি বলেছে? এবার অক্সিলারি ভার্ব লাগবে, মানে এখানে যেহেতু অক্সিলারি ভার্ব সাবজেক্টের পরে আছে, তাই অ্যানসারেও সাবজেক্টের পরে হবে। আর ওখানে যেহেতু অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে ছিল, তাই অ্যানসারেও আগে এসেছিল। যাই হোক, তাহলে এ হচ্ছে প্রথমে যেহেতু বলেছে আমাকে এই রুলসে অবজেক্ট বসাও, তাই আমি শেষের অবজেক্টটাকে নিয়ে এলাম, ফিশ নিয়ে এলাম। তারপরে বলেছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব এখানে কি আছে? ডিড আছে।
তাহলে অ্যান্সারে তো আর ডিড বসে না, সেটাকে চেঞ্জ করতে হয়। কি করতে হয়? ডিডের পরিবর্তে ওয়াজ কিংবা ওয়ার। তাহলে ফিশ মানে মাছ, কটা মাছের কথা বলেছি? একটা মাছ। তাহলে কি হবে? ওয়াজ হয়ে যাবে এখানে, তাই এখানে ওয়াজ হয়ে গেল। তাহলে অবজেক্ট বলেছিল, অবজেক্ট নিয়ে এলাম। অক্সিলারি ভার্ব বলেছিল, অক্সিলারি ভার্ব ডিডটাকে চেঞ্জ করে ওয়াজ করলাম। তারপরে বলেছে প্রশ্নতে নট যদি থাকে তাহলে উত্তরে নট বসে। তাহলে আমার প্রশ্নতে এখানে নট আছে, তাহলে উত্তরে কি হবে? নট হবে। ঠিক আছে? তাহলে এবার দেখো কি বললাম। প্রথমে বলেছে, একবার রিমাইন্ডার করে দিচ্ছি দেখো। প্রথমে বলেছে অবজেক্ট, অবজেক্ট কি? ফিশ, ফিশ করলাম। তারপর অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব ডিড, ডিডের পরিবর্তে ওয়াজ আছে, ওয়াজ এলাম। তারপর বলছে প্রশ্নতে যদি নট থাকে তাহলে অ্যান্সারে নট হবে, তাই না? তাহলে এখানে প্রশ্নতে আমার নট আছে, তাই এখানে অ্যান্সারে নট হলো। তারপরে কি বলেছে? V3 ভার্বের থার্ড ফর্ম। তাহলে ভার্ব কি? লাইক। লাইকের থার্ড ফর্ম কি হবে? লাইকড, LIKED, লাইট। তারপরে কি বলেছে? তারপরে বলা হয়েছে বাই, এখানে বাই করে দাও। তারপরে কি? সাবজেক্ট, সাবজেক্টে কি আছে? রাজু। রাজুটা ওইদিকে গিয়ে অবজেক্টে গিয়ে কোনো চেঞ্জ হয় না, তাহলে রাজু অবজেক্টে গিয়ে রাজু হয়ে যাবে। এখানে রাজু আছে, রাজু। তারপর ফুল স্টপ। হ্যাঁ, মানে এখানে প্রশ্নতে ফুল স্টপ আছে, উত্তরে ফুল স্টপ হবে। ওকে, চলো এবার তারপরে লাস্ট কোশ্চেনে চলে আসি আমরা। এখানে দেখো সি ডাজ প্লে দ্য গেম। এখানে কি আছে? ডাজ আছে। ডাজটা দেখো কোথায় আছে? সাবজেক্টের পরে আছে। তাহলে সাবজেক্টের পরে আছে মানে রুলস নাম্বার 9। রুলস নাম্বার 9 দেখে পড়ো। এখানে কি বলেছে? অবজেক্ট। তাহলে অবজেক্টটা কি? অবজেক্ট হচ্ছে দ্য গেম, তাই না? তাহলে এখানে আমরা কি নিয়ে আসবো? দ্য গেম নিয়ে এলাম প্রথমে। তারপরে কি বলা হচ্ছে? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব এখানে কি আছে? ডাজ। তাহলে ডাজের পরিবর্তে কি আসে? হয় অ্যাম, নাহলে ইজ, নাহলে আর। দেখো ডু এর পরিবর্তে আমি যা, ডাজের পরিবর্তে আমি যা। তাহলে ডাজের জন্য আমরা অ্যাম, ইজ, আর তিনটার মধ্যে একটা নিয়ে আসবো। তাহলে দ্য গেম মানে খেলাটি। কটা খেলার কথা বলেছে? একটা। তাহলে এখানে কি হবে? ইজ হয়ে যাবে। তাহলে ইজ হয়ে গেল। তারপরে কি বলা হয়েছে? বলা হয়েছে তারপরে প্রশ্নতে যদি নট থাকে তাহলে অ্যান্সারে নট হবে, নাহলে হবে না। তাহলে এখানে আমার দেখো প্রশ্নতে কি নট আছে? নট নেই, তাহলে অ্যান্সারে নট বসবে না, বাদ দিয়ে দাও। তারপরে একটা চলে যাবে। তারপরে কি? V3 ভার্বের থার্ড ফর্ম। তাহলে ভার্ব হচ্ছে প্লে। প্লে তার থার্ড ফর্ম কি হবে? প্লেড, PLAYED, প্লেড হলো। তারপরে কি? বাই। তারপরে এখানে বাই হয়ে গেল। বাই পরে কি? সাবজেক্ট। সাবজেক্ট এখানে সি, সিটা ওইদিকে গিয়ে কি হবে? হার হয়ে যাবে। তাহলে সিটা হার হয়ে গেল। এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ এত সহজ পদ্ধতিতে করব। তারপরেও যদি তোমাদের কোনো জায়গায় সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে কোথায় সমস্যা, কি সমস্যা হচ্ছে। আর কোনো প্রসেসে তোমরা আরও কোনো অন্য কোনো প্রসেস চাইছো কিনা, এর থেকে আরও সহজ পদ্ধতি চাইছো কিনা, আমি অবশ্যই চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলো আপলোড দিতে এরকমভাবে। তবে এই করে আমার সাথে থাকো, সঙ্গে থাকো, সঙ্গ দাও, আর এরকমভাবে শিখতে থাকো সহজ পদ্ধতিতে। আশা করি তোমরা শিখতে পারবে। আর আজকে তোমরা আশা করি শিখতে পেরেছো এরকমভাবে আলোচনা করে। তো যাই হোক, দেখো আমি তোমাদেরকে শেষ করার আগে আরেকটা ছোট্ট রিকোয়েস্ট করে দিই। প্লিজ চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, কমেন্টস করো, আর বন্ধুদের মাঝখানে শেয়ার করে দাও। ঠিক আছে? আর আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে, পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে তোমাদের, মানে পরবর্তী ক্লাস নিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে। মানে আমি আজকে পর্যন্ত 8, 9 করে রাখলাম। এরপরে রুলস নাম্বার 10, 11 এই করে 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 সম্পূর্ণভাবে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ আলোচনা করে সম্পূর্ণ করব। আর কারো কোথাও সমস্যা থাকবে না সম্পূর্ণ ভিডিও হতে। আজকে এই পর্যন্ত, আবার পরে দেখা হবে। ওকে, বাই।